দিল্লিতে একদিকে যখন বিজেপি ঐতিহাসিক জয় পেয়েছে এবং গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা প্রচন্ড উচ্ছ্বাসে উল্লাসে ব্যস্ত, তখন এই বাংলাতেই গেরুয়া শিবিরের একটা কাজ অতি সন্তর্পণে চলছে। কিন্তু বাংলায় 2026-এ পরিবর্তন হবে কি হবে না, তার জন্য সেই কাজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সঙ্ঘের প্রধান মোহন ভাগবতজির বঙ্গ সফর। দেখুন, আরএসএস সংঘ তারা যদি মন প্রাণ দিয়ে কিছু চায়, সেটা হবে না, সেটা করবে না, এরকম ক্ষমতা ভূভারতে এই মুহূর্তে কারোর অন্তত নেই। সেটা হরিয়ানা, মহারাষ্ট্র এবং তারপর দিল্লিতে তার জলজ্যান্ত প্রমাণ পাওয়া গেছে। এবং সংঘ কিছুটা যদি গুস্সা করে বসে থাকে, তার কি এফেক্ট হতে পারে সেটাও 2024-এর লোকসভা নির্বাচনে দেখা গেছে। কিন্তু সেই সংঘেরই প্রধান মোহন ভাগবতজি কলকাতায় এসেছেন, এবং কলকাতায় এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কারণে। একটা হচ্ছে যে এখানে মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এখানে 4 দিন 4 দিন 8 দিনের প্রোগ্রাম করছেন। মাঝখানে একটা 3 দিনের স্পেশাল প্রোগ্রাম থাকছে, সেটা সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু কলকাতায় হচ্ছে, নাগপুরে বা দিল্লিতে হচ্ছে না। কিন্তু এই যে 4 4 8 দিন শুধুমাত্র ডেডিকেটেডলি বাংলার জন্য দেওয়া আছে, সেখানে মূলত কর্মীদের সঙ্গে, মূলত যারা কার্যকর্তা তাদের সঙ্গে কিন্তু দফায় দফায় বৈঠক আছে। এবং সেই বৈঠকের মাঝেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আজকে ঘটে গেল। কি ঘটনা? সেটা হচ্ছে অভয়া, আরজিকর কাণ্ড। তাদের বাবা মা শেষ পর্যন্ত গিয়ে দেখা করলেন মোহন ভাগবতজির সঙ্গে, এবং শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, দীর্ঘ 1.5 ঘন্টা মোহন ভাগবতজির সঙ্গে তাদের কথাবার্তা হয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এর সঙ্গে বাংলার রাজনীতির কি সম্পর্ক আছে? একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখুন, যখনই অভয়াকাণ্ড হলো, আরজিকর কাণ্ড হলো, সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসে উঠলেন, রাস্তায় নামলেন এবং স্বতঃপ্রণোদিতভাবে একটা একটা কোথাও গিয়ে এই আরজিকর কাণ্ডকে সামনে রেখে প্রতিবাদ আছড়ে পড়লো রাজপথে। এবং শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক নয়, সারা বাংলাতে এটাকে যেখানে এফেক্ট করেছিল, সেই আন্দোলনটাকে খুব সন্তর্পণে হাইজ্যাক করার চেষ্টা হলো বামপন্থী এবং অতি বামপন্থীদের তরফ থেকে। এবং অভয়ার পরিবারকে আইনি সমর্থন দেওয়ার নামে যা কিছু কাণ্ড কারখানা ঘটলো, সেখানে দেখা গেল তাদেরকে পুরোপুরি মিসলিড করা হয়েছে, মিসগাইড করা হয়েছে। যখন শিয়ালদা কোর্টে বিচার শেষ হলো এবং সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলো, তার মৃত্যু কারাবাসের শাস্তি ঘোষণা হলো, তখন সারা বাংলা কিছুটা হলেও ক্ষুব্ধ হয়েছিল। ক্ষোভটা যতটা না এই রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, কলকাতা পুলিশ তাদের উপরে, তার থেকে অনেক বেশি কেন্দ্রীয় সরকারের উপরে। কেননা এদের উপর কোনো আস্থা ছিল না, এবং অভয়াকাণ্ড ঘটার পরে সেখানে তথ্য প্রমাণ লোপাট করে মূল অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে, এই অভিযোগটা মানুষের মনের মধ্যে গেঁথে গিয়েছিল। এবং সেই কারণেই তো কলকাতা পুলিশ বা সিআইডি বা রাজ্য প্রশাসনের কারোর উপর ভরসা রাখা যায়নি। এবং আদালতে গিয়ে যখন সিবিআই তদন্তের নির্দেশ এসেছিল, তখন কোথাও গিয়ে উল্লাসে ফেটে পড়েছিল। কিন্তু মাননীয় বিচারপতি শিয়ালদা কোর্টে যখন 172 পাতার রায় দিলেন এবং সেই রায় মানুষের সামনে এলো, অনেকেই সেটা নিয়ে ডিটেইলডে প্রতিবেদন করলেন, নিউজে খবর এলো, সেখানে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে সিবিআই সেইভাবে এই তদন্তে গা লাগায়নি। আর তাই আবারও আবারও সেই সেটিং তত্ত্বটা খুব জোর দিয়ে গেঁথে বসলো। কিন্তু এরপরই যেন খেলাটা ঘুরতে শুরু করলো। কেননা এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যিনি বিরোধী রাজনীতির একদম মসিয়া হয়ে উঠেছেন, মুখ হয়ে উঠেছেন, যেখানে যেই অত্যাচারিত নিপীড়িত হচ্ছে এই সরকারের তরফে, তার পাশে গিয়ে দাঁড়াচ্ছেন সেই শুভেন্দু অধিকারী, পুরো ব্যাপারটাকে নিজের হাতে নিলেন। এবং আইনি সাহায্য দেওয়া থেকে অন্যান্য সাহায্য সমস্ত কিছু তার মতো করে যতখানি সম্ভব তিনি দেবেন, এটা অভয়ের বাবা মাকে তিনি জানিয়ে এলেন। এবং তারপরেই আমরা দেখলাম কিন্তু একটা বড় পরিবর্তন এলো। অভয়ের বাবা মাও কিন্তু আহ এই এই গেরুয়া রাজনীতি বা এই বিজেপির রং লেগে যাচ্ছে এইসব ছুতমার্কে নেই, তাদের সব সব চলে গেছে। ওই মেয়েটা চলে যাওয়া, আমার বোন চলে যাওয়ার কষ্ট আছে, কিন্তু তার বাবা মা যে হারিয়েছে, যে জিনিসটা হারিয়েছে, সেই কষ্ট আমার আপনার হতে পারে না। সুতরাং তারা বুঝলেন, যদি সত্যিই সুরাহা পেতে হয়, যদি সুবিচার পেতে হয়, তাহলে শুভেন্দুবাবু যে সাহায্যটা করছেন সেই সাহায্যটা নেওয়া দরকার। এবং তারপরেই দেখুন, মোহন ভাগবতজির সঙ্গে বৈঠক নট এ ম্যাটার অফ জোক। আজকে যদি সত্যি কথা বলতে হয়, নরেন্দ্র মোদীর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সোজা, মোহন ভাগবতজির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এতটাই দুরূহ। সেই জায়গায় সেই স্ট্যাটাসে তিনি আছেন, কিন্তু তা সত্ত্বেও তার সঙ্গে অভয়ের বাবা মার সাক্ষাৎ হলো এবং 1.5 ঘন্টা দীর্ঘ আলোচনা হলো। কি আলোচনা হলো? অবভিয়াসলি সেটা সামনে আসেনি, কিন্তু এর ডেফিনিট একটা ইম্প্যাক্ট এটা যে আছে এটা বোঝাই যাচ্ছে। তবে এই ঘটনাটা কি শুধু শুধু ঘটেছে?
শুভেন্দুবাবুর কথা বললাম, আপনারা জানেন যে সাম্প্রতিককালে শুভেন্দুবাবু যখন দিল্লি নির্বাচনের প্রচারে গিয়েছিলেন, বিজেপির ওই যে আসনগুলোতে বাঙালি অধ্যুষিত জায়গা রয়েছে, তাকে প্রচারের জন্য ডাকা হয়েছিল এবং অসম্ভব একটা ক্রেজ তৈরি হয়েছিল তাকে ঘিরে। বঙ্গাল কা শের শুভেন্দু অধিকারী আয়া হ্যায়, এইভাবে দিল্লির মানুষ তাকে স্বাগত করে জানিয়েছিলেন এবং তাকে একবার ছুতে, তার সঙ্গে একবার হাতটা মেলাতে বহু সাধারণ মানুষ কিন্তু উদ্গ্রীব হয়েছিলেন। শুভেন্দুবাবু যে কি অসম্ভব লড়াইটা বাংলায় দিচ্ছেন, সেটা দিল্লির মানুষের কাছেও স্পষ্ট ছিল এই জনপ্রিয়তা চিত্র থেকে। যাই হোক, সেখানে সেই নির্বাচনী প্রচারে গিয়ে শুভেন্দুবাবু যেটা করেছিলেন, অমিত শাহজির বাসভবনে তিনি গিয়েছিলেন এবং সেখানে দুজনের দীর্ঘক্ষণ আলোচনা হয়। কি নিয়ে আলোচনা হয়েছে অবভিয়াসলি জানা নেই, তবে বিভিন্ন সূত্র থেকে, বিশেষ করে শুভেন্দুবাবুর ঘনিষ্ঠ সূত্র থেকেই জানা যাচ্ছে যে যে আলোচনা হয়েছিল সেখানে অভয়া কাণ্ড কিন্তু একটা অত্যন্ত বড় জায়গা নিয়েছিল। কেন এই কথাটা বলা হচ্ছে বা কেন এই জায়গাটা অত্যন্ত গুরুত্ব, বাংলার মানুষের কাছে অভয়া যে আবেগের জায়গাটা পৌঁছে গেছে, আরজি করে দুর্নীতি যে আবেগের জায়গাটা পৌঁছে গেছে, এটা সামহাও কি দিল্লিতে পৌঁছচ্ছিল না? কেননা সুপ্রিম কোর্টে বলুন, সিবিআই ইডির ক্ষেত্রে বলুন, যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু বারবার প্রশ্নচিহ্ন তুলেছে এবং ওই সেটিং তত্ত্বটা কিন্তু জাঁকিয়ে বসেছে এবং এই জায়গা থেকে বাংলার মানুষ কিন্তু প্রচন্ড রকমের নাখুশ। এই বার্তাটা কি তিনি পৌঁছে দিয়েছেন? কেননা তারপরে একাধিক গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে, যেটা দিল্লি সূত্রে জানা যাচ্ছে যে এরপরেই ইডি সিবিআই তাদের একদম শীর্ষ স্তরের যে কর্তা আছে, তাদেরকে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকে, এই এই দপ্তরগুলি যে যে মন্ত্রকের আন্ডারে আছে, সেখানে ডেকে পাঠানো হয়েছিল এবং সেখানে জবাবদিহি চাওয়া হয়েছে কি ব্যাপার হয়েছে, কোথায় আছে স্ট্যাটাসটা এবং কি জায়গায় রয়েছে। এবং সেগুলোর কিছু 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 এফেক্ট কিন্তু এখনই দেখতে পাওয়া শুরু হয়ে গেছে, যদিও ফুল ফ্লেজড হয়নি। তার একটা বড় কারণ হতে পারে দিল্লি ইলেকশন ছিল এবং সেই সময়ে কোনো কোনো বড় স্টেপ হলে আবারও তো সেই কথা হয়ে যেত যে নির্বাচনকে প্রভাবিত করতে একটা করা হচ্ছে। দিল্লি ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছিল, ফলাফল এসে গেছে, হয়তো 2-4 দিন, 5 দিন, 7 দিনের মধ্যে সেখানকার মুখ্যমন্ত্রীও কে হবেন ঠিক হয়ে যাবেন, তারপর কিন্তু একটা দীর্ঘ স্থিতাবস্থার সময় পাওয়া যাচ্ছে এবং এই সময়টাতেই কিন্তু বড় কিছু হতে পারে সেই ইঙ্গিত আসছে। আমি এখনো বিশ্বাস করি না, তার কারণ হচ্ছে যে সত্যিই আপনারা যে কথাগুলো বলেন তার সঙ্গে আমি সহমত যে 2014 থেকে বাংলায় ইডি সিবিআই তদন্ত হচ্ছে, এখনো ফ্রুটফুল রেজাল্ট কোথায় আছে? যাদেরকে ধরেছিল তারা আবার বেরিয়ে আসছে। আগে করুক, জেলে পুরুক, তারপর বিশ্বাস করবো। এবং হ্যাঁ, এই প্রেশারটা ইডি সিবিআই এর উপর থাকার দরকার আছে, কেন্দ্রীয় সরকারের উপর থাকার দরকার আছে, এটা আমি বিশ্বাস করি। সেই জন্য আমি খুব পজিটিভ কথা এটা নিয়ে বলবো না, কিন্তু যেটুকুনি বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে একাধিক পজিটিভ স্টেপ হচ্ছে এবং শুভেন্দুবাবু এই বার্তাটাও অমিত শাহজির কাছে পৌঁছে দিয়েছেন যে অমিত শাহজি যখন বঙ্গ সফর করেছিলেন তখন একটা কথা হয়েছিল যে তিনি গিয়ে অভয়ের বাবা মার সঙ্গে দেখা করবেন, কিন্তু শেষ মুহূর্তে তার কাছে কিছু ইনপুট যায়, কোনো কাজ এসে যায়, যে কোনো কারণেই হোক তিনি দেখাটা করেননি এবং এটাতে অসম্ভব রকম ভুল বার্তা গেছে। অভয়ের বাবা মা পরিবারের তরফ থেকেও কিন্তু একটা বড় ভুল বার্তা গেছে এবং সেই জায়গাটায় এটা একটাই জায়গা রয়েছে, একটা একটা জিনিস করলেই মানুষের মধ্যে সেই আস্থাটা ফেরত আসবে, সেটা হচ্ছে বৃক্ষ কিবা তব নাম ফলেন পরিচয়তে। এবং অমিত শাহজি অত্যন্ত গুরুত্ব দিয়ে সেটা শুনেছেন, বুঝেছেন এবং সেটার জন্য যা যা করা যায় তার তরফ থেকে অন্তত সেটা নাকি কথা দিয়েছেন। দেখা যাক সত্যি সেটা হয় কিনা, যদি হয় সেটা অত্যন্ত পজিটিভ পদক্ষেপ হবে। এবং তারপরই দেখুন, শুভেন্দুবাবু দিল্লিতে গেলেন, অমিত শাহজির সঙ্গে বৈঠক করলেন, মোহন ভাগবতজি এখানে এলেন এবং মোহন ভাগবতজির সঙ্গে অভয়ের বাবা মার দীর্ঘ 1.5 ঘন্টার বৈঠক হলো। দুয়ে দুয়ে চার অনেকেই করছেন, সত্যি এর মধ্যে কোনো লিঙ্ক আছে কিনা আমি জানি না। শুভেন্দুবাবু 3টে টিম সেট করে দিয়েছেন, একটা কলকাতা হাইকোর্টে লড়বে, একটা ওই লোকাল কোর্টে লড়বে, একটা একটা সুপ্রিম কোর্টে করবে, বিভিন্ন রকম মানে তার তরফ থেকে যা করার অভয়া পরিবারকে তিনি সাপোর্টটা করছেন এবং তার যে ফ্রুটফুল একটা রেজাল্ট আসছে সেটা বোঝা যাচ্ছে। কিছুদিন আগেই রাজ্য সরকার গিয়েছিল না পিসির বাড়ির আবদার নিয়ে, হুট আউট হয়ে গেছে, সেটা কিন্তু এই আইনি লড়াইটা করা গেছে, সেটার জন্যই সম্ভব হয়েছে। এবং এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে যে দিকটা দিয়ে মুভটা হচ্ছে, জানা যাচ্ছে যে বারবারই অভয়ের বাবা মা একটা কথাই বলছেন যে সঞ্জয় রায় একমাত্র দোষী, এটা বলা হচ্ছে, কিন্তু যেভাবে তারা ওই মরদেহটা দেখেছিলেন, তারা প্রথম দিন থেকে বিশ্বাস করেন এটা একা সঞ্জয় রায়ের কাজ নয়, একাধিক লোক এটার সঙ্গে যুক্ত আছে। কিন্তু মুশকিল হচ্ছে যে সেই একাধিক লোক যুক্ত আছে এটা বোঝা গেলেও তথ্য প্রমাণের অভাবে সেটা প্রমাণ করা অত্যন্ত শক্ত। কিন্তু কিন্তু যারা এই তথ্য প্রমাণটা লোপাট করলো, তাদেরকে কি আইডেন্টিফাই করা যাবে না? তাহলে কিসের ইডি, কিসের সিবিআই? সেই জায়গাটাই কিন্তু শুরু হয়েছে এবং এর চার্জশিট দেওয়া হয়েছে, চার্জ ফ্রেমিং এর প্রসেস স্টার্ট হয়ে গেছে। আতঙ্কিত হয়ে পড়েছে সন্দীপ ঘোষরা, বারবার হাইকোর্টে ছুটে যাচ্ছে, কখনো সিঙ্গেল বেঞ্চ, কখনো ডিভিশন বেঞ্চ, গিয়ে একটাই আর্জি, কি আর্জি? যে এই মামলা এত দ্রুত গতিতে কেন এগোচ্ছে, এটাকে স্লো ডাউন করুন। এবং সেখানে অদ্ভুত অদ্ভুত সব যুক্তি দেওয়া হচ্ছে। কিন্তু দেখুন, যদি সন্দীপ ঘোষ এখানে নির্দোষ হতো, যেমন আমি
আমাকে যখন পুলিশ এসে বাড়িতে এরকম হেনস্থা করলো, আমি বারবার আদালতে ছুটে গেছি একটাই কারণে, আমার আইনজীবীদের যে ফোর্স করিয়েছি একটাই কারণে, যে আমার মামলাটা আগে শুনুন, আমি নির্দোষ, আমাকে হ্যারাস করছে এই চটি পুলিশ এসেছে, এসে আমাকে এবং আমার পরিবারকে ভয় দেখানোর চেষ্টা করছে, আমার কণ্ঠরোধ করছে। আদালত সেটা শুনলো, বিচার করলো এবং বললো হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো, এই এই পুলিশগুলো এরা এদের উর্দি গায়ে আছে, কিন্তু এদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করা যেতে পারে। সেই জায়গায় আলোচনা যাচ্ছে। আমার জোরটা কিসের জন্য ছিল? কারণ আমি নির্দোষ। আমি জানি তো বিচার হলে তবে তো প্রমাণ হবে আমি নির্দোষ। আর তাহলে সন্দীপ ঘোষ যদি নির্দোষ হয়, সে তো গিয়ে বলতো হ্যাঁ হ্যাঁ ভাই, যত তাড়াতাড়ি পারো বিচার শুরু করো, যত তাড়াতাড়ি পারো তোমরা বিচারটা করো, আমি নির্দোষ হয়ে বেরিয়ে আসবো। সে গিয়ে বলছে এত দ্রুত কেন বিচার হচ্ছে? তার মানে সন্দীপ ঘোষ বুঝে যাচ্ছে, তার চেলা চামুন্ডারা বুঝে যাচ্ছে যে এই বিচার প্রক্রিয়া শুরু হলে ইডি সিবিআই এর হাতে যে প্রমাণ আছে, বাঁচার কোনো জায়গা নেই, সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে যাবে। এবং এবং সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে গেলে সেখানে সন্দীপ, এরা একা নয়, এরা করেছে, এক্সিকিউট করেছে ঠিক আছে, এদের মাথা আছে, এদের বস আছে, রাঘব বোয়ালরা আছে, যারা এখন বড় বড় পরিচয়ে বাইরে ঘুরে বেড়ায়, ডায়লগবাজি করে, ফুটানি করে, সেই সমস্ত কিছু অব্দি পৌঁছানো সম্ভব। এটা জানে খুব ভালো করে সন্দীপরা। সেই জন্যই কি এত এত ভয় জাগছে? এখন যদি সত্যিই সেটিং থাকতো, ইডি সিবিআই এর কাছে যদি নির্দেশ না থাকতো, তাদের যদি গ্রিন সিগন্যাল না থাকতো, এইভাবে ছাপাতে পারতো? তাহলে তো সন্দীপকে বাঁচিয়ে দিত, যেরকম করে মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয়কে করেছে। তখন তো সন্দীপকে টানেনি। তেমন কোথাও গিয়ে একটা তো কিছু হচ্ছে, এই জায়গাটা কিন্তু উঠে আসছে। এর থেকেও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সঞ্জয় রায়, সঞ্জয় রায় সে দোষ করেছে এবং তার সঙ্গে সরাসরি যোগ রয়েছে, এই প্রমাণ হয়ে গেছে। অভয়ের বাবা মা কি চাইতে পারতো যে ফাঁসি হয়ে যাক? তারা কিন্তু বারবার একটা কথাই বলছেন যে আমরা ফাঁসি চাই না। কেননা এই মেসেজটা তাদের কাছেও ক্লিয়ার, সঞ্জয় একা নয়, বিশাল বড় চক্র আছে, এবং এই রাজ্যের হোমরা চোমরা যারা এই রাজ্যের ভাগ্যতা নিয়ন্ত্রণ করছে, তারা এর সঙ্গে যুক্ত আছে। আজকে সঞ্জয় রায়ের যদি ফাঁসি হয়ে যায়, তাকে যদি ফাঁসিতে লটকানো যায়, তাহলে তারা বেঁচে যাবে, তাদের বাঁচার কোনো অধিকার নেই। বাঁচা মানে আইনের হাত থেকে বাঁচার কথা আমি বলছি। কোনো অধিকার নেই আইনের দ্বারা, তাদের কেউ জেলে যেতে হবে, তাদেরও চরমতম শাস্তি হতে হবে, সেটা আইনের পরিভাষায় যে শাস্তিটা লেখা আছে সেইটা। কিন্তু সেই জায়গাটা মেনে নেওয়া একজন বাবা মা হিসেবে অত্যন্ত কঠিন। কিন্তু তারাও বুঝছেন যে আন্তরিকতাটা, শুভেন্দুবাবুর আন্তরিকতাটা, যে কোন জায়গা থেকে তিনি সাপোর্টটা দিচ্ছেন। এই শুভেন্দু অধিকারী মানুষটা পাশে দাঁড়ান কোনো কোনো কিছুর স্বার্থ ছাড়া। শুভেন্দুবাবু এত কিছু করছেন, তারপরে কি বলছেন যে অভয়ের বাবা মা কোনো কথা যদি বলেন আমি কোনোদিন তার কাউন্টার করব না। ইনফ্যাক্ট আমার বিরুদ্ধে যদি কথা বলেন এত কিছু করার পরে, তারপরেও আমি কোনোদিন তাদের বিরুদ্ধে বলবো না, কেননা তারা তাদের জীবনের সব কিছু হারিয়েছেন ওই মেয়েটাকে হারিয়ে। এই যে মানসিকতা, এই জায়গাটায় অনেক কিছু চেঞ্জ করছে। ফলে শুভেন্দুবাবু যেটা চাইছেন, যেটা বলছেন, যেটা বুঝছেন, সেটা অভয়ের পরিবারের ক্ষতির জন্য নয়। এই মেসেজটা ক্লিয়ার হওয়াটা অত্যন্ত দরকার ছিল, এবং সেটাই আজকে অভয়ের বাবা মার কাছে ক্লিয়ার হয়েছে নিশ্চিতভাবে। যে কারণে তারা মোহন ভাগবতীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, যে কারণে এই রাজ্য সরকার ফাঁসিতে সঞ্জয়কে লটকে দিতে চাইলেও অভয়ের বাবা মা বলছেন না, আমরা এখন ফাঁসি চাই না। যে রায় হয়েছে একদম সঠিক রায় হয়েছে। আমরা চাই সঞ্জয় এক্সিকিউট করেছে, কিন্তু তাকে এক্সিকিউট কারা করিয়েছে, কারা তথ্য প্রমাণ লোপাট করিয়েছে, তার সমস্ত কিছু সামনে আসুক। আর এইটা যদি সত্যিই চেপে চুপে ইডি সিবিআই ধরে, যদি সত্যিই কেন্দ্রের গ্রিন সিগন্যাল থাকে, হলে সে যত বড় মাথায় হোক, সেটা কি রেহাই পাবে? আর বাংলার মানুষ এখন ধাক্কা খেতে 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 এমন একটা জায়গায় এসে গেছে, সবকিছুতেই সন্দেহ করার বাতিকটা হয়ে গেছে। বাংলার মানুষের কোনো দোষ দিচ্ছি না, তারা চোখের সামনে রেজাল্টটা দেখেনি। কিন্তু যদি আরজিকর, অভয়াকাণ্ড বা অন্যান্য দুর্নীতি কাণ্ডে ওই রাঘব বোয়ালগুলো যারা ফুটানি করে বেড়াচ্ছে, গোটা বাংলাটাকে শোষণ করে বেড়াচ্ছে, তারা যদি জেলে যায়, তাহলে তাদের চ্যাংড়া ব্যাংড়া যারা আছে তাদের কথা তো ছেড়ে দিন, বাংলার মানুষের আস্থা তারা ফেরত আসতে অবশ্যই করে বাধ্য। দুটো জিনিস এখানে কাজ করবে। এক, সংঘ সত্যিই কি হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি মডেল বাংলায় চায়? যেভাবে তারা কাজ করেছেন সেখানে বাংলাতেও কি সেই একইভাবে কাজ করতে চান? বাংলাদেশ পরিস্থিতিতে বাংলার অবস্থা অত্যন্ত খারাপ, যে কোনো মুহূর্তে এটা পশ্চিম বাংলাদেশ তৈরি হয়ে যেতে পারে। এবং বাংলার যদি এই অবস্থা হয়, এই অনুপ্রবেশ যদি আটকানো যেতে না পারে, সেটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে যাবে। এবং সংঘের বিশ্বাস হচ্ছে নেশন ফার্স্ট। সুতরাং সেই জায়গা থেকে বাংলাকে এমনি ভাবে কোনো মতেই ছাড়ার মতো জায়গা নেই। বাংলাতে গেরুয়া ঝড় আসতেই হবে। কিন্তু সংঘ কি ভাবছে? সংঘ যদি পজিটিভলি না ভাবতো, মোহন ভাগবতজি 11 দিন ধরে টানা বাংলায় পড়ে থাকছেন। এমনি এমনি এর আগে কিন্তু কোনো সংঘ প্রধান এই কাজ করতে করেননি। তাহলে বাংলার গুরুত্ব সেইখানে আছে। এবং তারপরও বাংলার এই মুহূর্তের সব থেকে জ্বলন্ত ইস্যু যেটা, সেখানে এতখানি ডেডিকেটেড টাইম দেওয়া
অনেক কিছু পজিটিভ ভাইবস আছে, কিন্তু আবারও না আঁচালে বিশ্বাস নেই। শুরুটা ভালো হয়েছে, শেষ অবধি টানতে হবে। দিল্লিতে পাপ গেছে, বাংলার পাপ বিদায় করতে হবে। শুভেন্দু অধিকারী কিন্তু রিংটোনটা বাজিয়ে দিয়েছেন। বাংলার মানুষও সেই রিংটোনে গলা মেলাতে রাজি আছে, কিন্তু আগে চোখের সামনে তারা ফ্রুটফুল রেজাল্ট দেখতে চায়। আপনাদের কি মনে হচ্ছে, সত্যি পজিটিভ ওয়েতে চাকাটা গড়াচ্ছে, নাকি দিল্লি এখনো সত্যিই বহু দূর? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।